একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর আঘাত হানার এই ক্ষমতাটা যেভাবে ট্রাম্প প্রয়োগ করেছে, এই ক্ষমতায় তিনি এখন বিদেশি শত্রু ডোনাল্ড ট্রাম্প যদি তার বিরোধী পক্ষের বিরুদ্ধে সেটা ব্যবহার করে তখন কি হবে? তখন তো সে হয়ে যাবে স্বৈরশাসক। এখন ডোনাল্ড ট্রাম্প কি সেই স্বৈরশাসকের পথে হাঁটছে? ইরানকে হামলার পর যুক্তরাষ্ট্র একটা অগ্নি পরীক্ষা দিচ্ছে। অনেকে বলছে যে ইরান যেমন জ্বলছে সেই আগুন হয়তো আমেরিকাতেও পৌঁছে যাবে, সেই আগুনে আমেরিকাও ফুটতে থাকবে। কিভাবে? সেই আলোচনায় অনেকে বলছেন যে গত কয়েক মাসে ইরানে 30,000-এর বেশি মানুষ মারা গেছে। খামেনির শাসনের বিরুদ্ধে মানুষের বিক্ষুব্ধ হবার কারণ ছিল সেখানে চরম একটা অর্থনৈতিক সংকট, দ্রব্যমূল্য বেড়ে যাওয়া, তারপর এমন বিক্ষোভ সেটা দমন করতে যে 30,000-এর উপরে মারা গেছে। তখন সুযোগ নিয়েছিল ট্রাম্প, বারবার চেষ্টা করেছিল সেই বিক্ষোভকে কাজে লাগানোর জন্য, পারেনি। এখন সেখানে এইরকম শাসক ইসলামের নামে ইরানের শাসকদের এইরকম আচরণের কারণে কি ইরানের উপর ইসরায়েল এবং আমেরিকা যে হামলা করছে সেটা কি বৈধ? সেটা কি সমর্থন করা যায়? যে ইরানের শাসকদের হাতে সেই দেশের মানুষের রক্ত লেগে আছে, সুতরাং এখন ইরান সাইজ হচ্ছে, সুতরাং সমর্থন করা যায়, সেটা কি করা যায়? না দর্শক, করা যায় না। কেন করা যায় না? এইটা যেভাবে সামরিক পদক্ষেপটা নিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এতে একটা দেশের সার্বভৌমত্ব শেষ। আন্তর্জাতিক আইন, তারপরে তার সীমা, সাংবিধানিক কর্তৃত্ব, একটা দেশের সার্বভৌমত্ব সবকিছু ধ্বংস করে দিছে। একটা দেশের আভ্যন্তরীণ সংকট, সেই সংকটের সমাধান অন্যরকম, কিন্তু তার মানে এই না যে অন্য একটা দেশ এসে আর একটা দেশে বোমা হামলা চালাবে এবং হাজার হাজার মানুষকে তারা মৃত্যু মুখে ঠেলে দেবে। সেই কাজটি করেছে যুক্তরাষ্ট্র। এবং এখানে বলা হচ্ছে যে আমেরিকান যারা বিশ্ব রাজনীতিতে নিজেদের আমেরিকার বন্ধু বলে মনে করে, তাদের শুধু আজকের খারাপ শত্রুকে আক্রান্ত দেখে খুশি হলে চলবে না, তাদের ভাবতে হবে আজ যে শক্তি ব্যবহার করা হচ্ছে কাল সেটা কার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। অনেকে বলছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জয়ী হবার মধ্য দিয়ে সে আভ্যন্তরীণভাবে আসলে জয়ী হতে চায়। সে এমন একটা শাসন ব্যবস্থা কায়েম করতে চায় এবং আমেরিকানদের কাছে তার ভাবমূর্তিকে এমন পর্যায়ে নিতে চায় যে আমেরিকা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপর নির্ভরশীল, ডোনাল্ড ট্রাম্প ছাড়া আমেরিকা চলবে না, এমন একটা ধারায় নিয়ে যেতে চায়। এখানে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট তথ্য বা আইনের ধার ধারেন না, তার হাতে এই ক্ষমতা থাকলে বিষয়টি চিন্তার হয়ে দাঁড়ায়। অর্থাৎ এই যে একক সিদ্ধান্তে একটা স্বাধীন সার্বভৌম দেশের উপর আঘাত হানার এই ক্ষমতাটা যেভাবে ট্রাম্প প্রয়োগ করেছে, এই ক্ষমতায় তিনি এখন বিদেশি শত্রু বিরুদ্ধে ব্যবহার করছে। কিন্তু সেটা যদি নিজের ঘরের শত্রুদের বিরুদ্ধে করে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি তার বিরোধী পক্ষের বিরুদ্ধে সেটা ব্যবহার করে তখন কি হবে? তখন তো সে হয়ে যাবে স্বৈরশাসক। এখন ডোনাল্ড ট্রাম্প কি সেই স্বৈরশাসকের পথে হাঁটছে? এটা কিন্তু একটা প্রশ্ন। এখানে একটা ওয়াশিংটন পোস্ট জানিয়েছে যে যেদিন তেহরানের মাটিতে বোমা পড়তে শুরু করলো সেদিন ওয়াশিংটন পোস্ট জানালো হোয়াইট হাউস নাকি খুব শিগগিরই একতরফা নির্বাহী আদেশ জারি করতে পারে যাতে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কে কখন কিভাবে ভোট দেবে তা নিয়ন্ত্রণের ক্ষমতা প্রেসিডেন্ট নিজের হাতে নিতে পারেন বা টেনে রাখতে পারেন। কারণ কি? কারণ হচ্ছে এবং যুক্তিকের পক্ষে জাতীয় নিরাপত্তা, বিশেষত কথিত চীনা হস্তক্ষেপের আশঙ্কা। এর লক্ষ্য হলো যে এমন বিধিনিষেধ আরোপ করা যা প্রতিনিধি পরিষদ এবং সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে ধরে রাখতে সহায়ক হতে পারে। অর্থাৎ মধ্যবর্তী নির্বাচন হওয়ার মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প যাতে কোনোভাবেই ক্ষমতাচ্যুত হতে না পারে এমন একটা নির্বাহী আদেশ সে জারি করতে পারে, এমন শঙ্কা আছে।
ডোনাল্ড ট্রাম্প এখনো বলেনি যে এমন কোনো আদেশ দিতে চলেছেন, কিন্তু গত কয়েকদিন আগে দেওয়া তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরান আক্রমণের পরিকল্পনাও তিনি গোপন রেখেছিলেন। ফলে অস্বীকারের রাজনৈতিক ভাষা দিয়ে বাস্তব সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার উপর সাম্প্রতিক জনমত জরিপে ডেমোক্রেটরা প্রায় 6% পয়েন্ট এগিয়ে। এই প্রেক্ষাপটে নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপের প্রলোভন বাড়তেই পারে। তার মানে হচ্ছে, যেহেতু রিপাবলিকানদের এবং ট্রাম্পের এখন জনপ্রিয়তা নিচের দিকে নেমে যাচ্ছে, সুতরাং এখন ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটদের জনপ্রিয়তাটা বাড়ছে এবং গদিচ্যুত হইতে পারে, যাতে না হইতে পারে। সুতরাং এমন একটা নির্বাহী আদেশ জারি করবে যে জাতীয় নিরাপত্তা, আমেরিকার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য সে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে, এমন একটা ডিক্রি বা আদেশ জারি হতে পারে। সেটা যদি হয় তাহলে বোঝা যাবে যে আমেরিকা এই যে ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে সে একটা জাতীয় বীর হতে চায় ডোনাল্ড ট্রাম্প, এবং যার মূল লক্ষ্য যে আভ্যন্তরীণভাবে সে বিরোধীদেরকে পরাস্ত করার মধ্য দিয়ে একটা স্বৈরশাসক রূপে আবির্ভূত হবে, এবং আমেরিকানরা যাতে মনে করে ডোনাল্ড ট্রাম্প ছাড়া তাদের দেশ চলবে না। দর্শক ভাই রে ভাই, কি জিনিস আবিষ্কার করছে ইরান, যে সেই জিনিসের ধাক্কায় পুরো মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইসরায়েল টালমাটাল। এই ধরনের ড্রোন আগে কেউ দেখেনি, কেউ আবিষ্কারও করতে পারেনি। ইরান করছে সেই ড্রোন, এবং এই ড্রোন শুধু ইরান না, রাশিয়া পর্যন্ত ব্যবহার করছে। এখন সেই ড্রোন পুরো মধ্যপ্রাচ্যে মানে একেবারে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। কি সেই ড্রোন? নাম কি জানেন? শাহেদ ড্রোন। চিন্তা করেন, একেবারে ছোট্ট নাম শাহেদ। বহু মানুষের নাম আছে না শাহেদ, শাহেদ চৌধুরী, শাহেদ খান, অনেক বিখ্যাত মানুষের নামও আছে শাহেদ। সেই শাহেদ ড্রোন এখন বলা হচ্ছে ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন। তার মানে ইউক্রেনে এটা ব্যবহার করছে রাশিয়া ইরান থেকে নিয়ে। এক একটা ড্রোনের দাম হচ্ছে $50,000। সেটা রাশিয়া ইরান থেকে কিনে নিয়ে সেটা মানে ইউক্রেনে আতঙ্ক ছড়াইছে। এমন ভয়াল শব্দ এবং ভয়াল আঘাত যে রীতিমতো মানে বনবিজন একটা ভূমিকম্প হয়ে গেছে। বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ 136 ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করে আসছে রাশিয়া। সেই ড্রোন এখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার করছে ইরান। $50,000 মূল্যের এই ড্রোনগুলো ইঞ্জিনের কর্কশ শব্দের জন্য আলাদা করে চেনা যায়। গত 48 ঘন্টায় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরীয় অঞ্চলে আঘাত হেনেছে কয়েকশো শাহেদ ড্রোন। যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের উপর চাপ সৃষ্টি এবং ভয় দেখাতে তেহরান এই কৌশল নিয়েছে। বাহরাইন থেকে পাওয়া একটা ভিডিওতে দেখা গেছে রাতের আধারে একটা ডেল্টা উইং ড্রোন ঘাস কাটার মেশিনের মতো কর্কশ শব্দে একটি বহুতল ভবনের দিকে ধেয়ে আসছে এবং সজোরে সেটি আঘাত হেনেছে। এতে ভবনের ব্যালকনি দিয়ে জ্বলন্ত ধ্বংসাবশেষ পড়তে দেখা যায়। সম্ভবত অ্যাপার্টমেন্টটি সরাসরি আঘাত থেকে রক্ষা পায়নি। গত শনিবার সকালে ইরানের যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর থেকে এখন পর্যন্ত দেশটির উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে 1000-এর বেশি ড্রোন ছোড়া হয়। ধারণা করা হচ্ছে এর একটি বড় অংশই শাহেদ 136 মডেলের। সোমবার বিকেলে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে তাদের উপর 689টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এর মধ্যে 645টি ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হলেও 44টি ড্রোন, মোট ড্রোনের প্রায় 6% বেশি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। মানে কয়টা ঠেকাবে? ইরান তো একটার পর একটা ছুড়ে যাচ্ছে, 44টি ড্রোন আর মানে ঠেকানো যায়নি। যেভাবে কাজ করে শাহেদ ড্রোন, সেখানে বলা হচ্ছে শাহেদ 136 ড্রোন 3.5 মিটার দীর্ঘ এবং এর ডানার বিস্তার 2.5 মিটার। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় এটি সস্তা এবং তৈরি করা সহজ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান কয়েক ডজন তৈরি করতে পারত, ফলে কিছু সময়ের জন্য চলমান সংঘাতের একটি অংশ জুড়ে থাকতে পারে এসব ড্রোনই। একটি শাহেদ ড্রোন প্রায় 50 কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে, যা একটি আকাশচুম্বী ভবন ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট হলেও তা ধসিয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত নয়। এই ড্রোনগুলো
তুলনামূলক ধীর গতির, অবশ্য দ্রুত গতির জেট ইঞ্জিন সংস্করণ দেখা গেছে, কিন্তু এগুলোর বড় আকৃতি, ইঞ্জিনের উচ্চ শব্দ এবং চূড়ান্ত পর্যায়ে লক্ষ্যবস্তুর উপর ঝাঁপিয়ে পড়ার ধরন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি করে। বাহরাইন থেকে পাওয়া দ্বিতীয় একটি ভিডিওতে স্পষ্ট দেখা গেছে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তরের ঠিক উপর দিয়ে একটি ড্রোন, ডেল্টা উইং ড্রোন উড়ে যাচ্ছে। ড্রোনটি সফলভাবে নিচের দিকে নেমে একটি রাডার ডোমে আঘাত হানে এবং এটি ধ্বংস করে দেয়। তার মানে এটা একেবারে পুরো বিল্ডিং উড়াই দেবে তা না, কিন্তু এর শব্দ, ঘাস কাটার মেশিন যেমন কর্কশ একটা শব্দ, ভয়ঙ্কর শব্দ, সেই শব্দে মানে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। সেই ড্রোন এখন ব্যবহার করছে শাহেদ ১৩৬ নাম এর। এটা এখন খুব সফলভাবে পুরো মধ্যপ্রাচ্যে আতঙ্ক দাঁড়াইছে। দেখেন না, দুবাই থেকে ধনীরা সব দলে দলে পাকাচ্ছে, ওরে বাপরে বাপ, এটা কোন জিনিস আসতেছে একটার পর একটা। সুতরাং খবর আছে, ইরানের সাথে বাড়াবাড়ির ফল এইবার মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ পাবে।